নমস্কার, আমি অন্তরা চলে এসেছি আপনাদের প্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম মেডিটিভস ইউটিউব প্ল্যাটফর্মে, যেখানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা অনেক সময় বুঝতে পারি না যে ডাক্তারের কাছে কীরকম পোশাক পরে যাওয়া উচিত বা আমাদের সঙ্গে কী কী নিয়ে যাওয়া উচিত। এই সকল প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাজীব মুখোপাধ্যায়। নমস্কার, আমি ডক্টর রাজীব মুখার্জি। এই হাওড়া হুগলি অঞ্চলে আমি মেডিসিনের চিকিৎসক হিসেবে বিগত 10 বছর ধরে প্র্যাকটিস করছি। আজকের বিষয় মূলত আমরা যেটা দেখি ডে টু ডে প্র্যাকটিস করতে গিয়ে আমরা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে রোগীরা যখন আমাদের চেম্বারে চলে আসেন তখন দেখা যায় যে কোনো রেকর্ড ছাড়া, অর্থাৎ উইদাউট এনি প্রিপারেশন ওনারা আমাদের কাছে চলে আসছেন। মানেটা কি একটু সহজভাবে যদি বুঝিয়ে দিই, যেমন ধরুন কোনো একটি পেশেন্ট বা রোগী তিনি সুগারের অসুখে ভুগছেন, কিন্তু তিনি প্রথমবার আমার কাছে এলেন, কিন্তু তার পুরনো কোনো রেকর্ডই নেই, কোনো রিপোর্ট নেই। সুতরাং তিনি এসে কি বললেন, ডাক্তারবাবু আমার 5 বছরের সুগার আছে। এবার যখন আমরা প্রশ্ন করলাম যে আপনার কোনো রেকর্ড আছে বা রিপোর্ট আছে বা প্রেসক্রিপশনস আছে, উনি হয়তো বললেন হ্যাঁ ডাক্তারবাবু ছিল, আমি কিন্তু ওষুধের নামটা আপনাকে বলে দিতে পারবো। এই যে ওষুধের নামটা, এটা আমাদের মাথায় বারবার এই জিনিসটা ঢোকাতে হবে যে শুধু ওষুধের নামটা জানাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। কারণ আমরা ডাক্তারবাবুরা যখন প্রেসক্রিপশনে লিখি, আপনারা লক্ষ্য করবেন যে প্রেসক্রিপশনের মধ্যে কিন্তু শুধু ওষুধের নাম লেখা থাকে না, তার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস থাকে। যেমন তার হিস্ট্রি, অর্থাৎ তিনি কি কি সমস্যায় ভুগছেন, কবে থেকে ভুগছেন, তার আগে কোনো অসুখ ছিল কিনা, ইভেন তার কোনো ফ্যামিলি হিস্ট্রি ছিল কিনা, অর্থাৎ তার পারিবারিক কোনো ইতিহাস রয়েছে কিনা, তার কোনো অপারেটিভ হিস্ট্রি আছে কিনা, ইভেন তার কোনো ড্রাগ অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, এই সমস্ত কিছু ডিটেলসে আমরা শুধু জানি। শুধু তাই নয়, আমরা মানুষটির বয়স কত সেই প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, মানুষটি কি করেন সেটাও প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে, তার লোকেশন অর্থাৎ তিনি কোথায় থাকেন সেটার কথাও ওখানে লেখা থাকে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা রোগের জন্য কিন্তু খুব দরকার, তার চিকিৎসার জন্য। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর শুধু তাই নয়, যে সময় যে ডাক্তারবাবু দেখেন, ধরুন আজকে 2021 সালে আমরা এই ভিডিওটি করছি, ধরুন সেই পেশেন্টটি 2010 সালে কি 2014 সালে কি 2015 সালে যে চিকিৎসককে দেখিয়েছেন, ওই সময় ওই চিকিৎসক ওই পেশেন্টটিকে কি ক্লিনিক্যাল কন্ডিশনে দেখেছেন, তার প্রেশার কি দেখেছিলেন, তার পালস বিট কি দেখেছিলেন, তার কোনো অ্যানিমিয়া কিছু পেয়েছিলেন কি না, এই সমস্ত ডিটেল কিন্তু আমাদের মেডিকেল রেকর্ড হিসেবে ওই প্রেসক্রিপশনে থাকে। তাই এই প্রেসক্রিপশনটা আমাদের সত্যি দুঃখ হয় যখন দেখি যে পেশেন্টরা পকেট থেকে বার করে আর সেটা 10টা কি 20টা ভাঁজ হয়ে যায়, কিছু জায়গায় হয়তো ছেঁড়া থাকে, কিছু জায়গায় ভিজে গেছে, কিছু জায়গায় জল পড়ে কালিটা ধেবড়ে গেছে, এবং কিছু জায়গায় ওষুধের দোকানের লোক হয়তো সেখানে মার্কিং করে দিয়েছে, মার্কিং করে অর্ধেক জায়গায় ক্রস, স্টার, 1 2 3, অন্য ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদিতে ভরে গেছে। তখন সত্যি খুব কষ্ট লাগে, কারণ এই প্রেসক্রিপশনটা কিন্তু খুবই মূল্যবান, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় এটা তো খুব কমন আমাদের কাছে যে ডাক্তারবাবু আমরা বাড়ি শিফট করার সময় আমাদের প্রেসক্রিপশন হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব কমন আমাদের কাছে। অন্য ডাক্তারবাবুরা এটা বলে থাকেন, মানে শুনবেন তাদের কাছে গিয়েও। আমরা তখন একটা জিনিসই বলি, আপনাদের কি ব্যাংকের কাগজপত্র হারিয়ে গেছে বাড়ি শিফট করার সময়? না ডাক্তারবাবু, ওটা তো হারায়নি। কেন হারায়নি? তার মানে আপনার কাছে চিকিৎসার যে সরঞ্জামগুলো, অর্থাৎ এই প্রেসক্রিপশন ইত্যাদি, এইগুলো তার মানে আপনাদের কাছে অত ইম্পর্টেন্স নেই। সেটা কেন নেই? সেটা কিন্তু আগে আনতে হবে, কারণ আগে শরীর, তারপরে কিন্তু বাকি জিনিস। আপনি আগে বাঁচলে তারপর কিন্তু অন্য জিনিস। এবং শুধু আমি নেগেটিভটাই বলবো না, এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেনও যারা সেই 85 সালের হয়তো কোনো কার্ডিয়াক সার্জারি বা হার্টের সার্জারি হয়েছিল, সেটাও কিন্তু সুন্দর ল্যামিনেশন করে রেখে দিয়েছেন আমাদের কাছে। আজকে 2021 সালে এসেও কিন্তু দিচ্ছেন, ডাক্তারবাবু এটা আমার এই অপারেশন হয়েছিল, এই হিস্ট্রি হয়েছিল। বা আপনারা এটা বলবেন হয়তো যে ডাক্তারবাবু এটা তো সবসময় সব ডাক্তারবাবু তো পড়েন না, অনেক সময় গেলে তো এটা পাশে সরিয়ে রাখেন, ঠিক আছে দেখছি বলে আমরা লিখতে আরম্ভ করে দেন প্রেসক্রিপশন। হতেই পারে সেই সময় হয়তো সেই ডাক্তারবাবু সেটা প্রয়োজন নেই, পুরনো রেকর্ড, সবসময় রেকর্ড প্রয়োজন নাও হতে পারে, কিন্তু প্রয়োজন তো হতেও পারে। যেই সময় প্রয়োজন হবে সেই সময় আপনারা দিতে পারছেন না, সুতরাং সেই সময় কিন্তু আপনার চিকিৎসাটা অসম্পূর্ণই থেকে গেল। আর কি হবে, ম্যাক্সিমাম ডাক্তারবাবু যদি নাই দেখেন কি হবে, তাতে তো আপনার ওইগুলো ছিঁড়ে দেওয়া হবে না, বা ওইগুলো তো আপনার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে না। আর এরকমও নয় যে ওটা যে আপনি বাড়ি থেকে বয়ে আনছেন, যেটা 5 টনের বা 100 কেজি ওজনের একটা জিনিস আপনাকে বস্তা ভরে আনতে হচ্ছে, এরকমও নয়। চাই আমরা সবসময় বলি আপনি একটা পাতলা ফাইল কিনুন, 10 টাকা দামের একটা ফাইল কিনুন, তার মধ্যে আপনি যা যা রেকর্ড আছে পরপর সাজিয়ে রেখে দিন, তাতে দেখবেন একটা 500 গ্রামও হবে না তার টোটাল ওজনটা যদি আপনি দেখেন, সেটা নিয়ে আপনি ক্যারি করবেন। এবং এটা মাথায় রাখতে হবে, আপনি যে ডাক্তারবাবুর কাছেই যান না কেন, ধরুন দাঁতের ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন,
তার জন্য আপনার কোন গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছিল বা আপনার কোনো ডায়াবেটিসের ওষুধ চলে সেটা আমি আনবো না, এটা কিন্তু নয়। সুতরাং যে ডাক্তারবাবুর কাছেই আপনি যান না কেন, পুরনো সমস্ত রেকর্ড, কারণ আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, বিকজ ইউ আর নট এ ডক্টর, তাই আপনার কাছে বোঝা সম্ভব নয় যে কোনটা ইম্পর্টেন্ট নয়, কোনটা লাগবে নয়। সেই জন্য আপনাকে সমস্তটাই নিয়ে যেতে হবে, ডাক্তারবাবু যেটা দরকার সেটা নিশ্চয়ই দেখে নেবেন। এটা কিন্তু খুব দরকার ক্যারি করাটা। এটার জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকিউট কোনো প্রবলেম নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে যেতে পারি, আর একটা হচ্ছে ক্রনিক আমি প্রবলেমে ভুগছি, ধরুন প্রেশারের প্রবলেমে ভুগছি বা আমার বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, আমাকে নর্মালি 3-4 মাস অন্তর চেক আপ করতে হবে, বা ডায়াবেটিসের পেশেন্ট। সুতরাং ক্রনিক প্রবলেমের জন্য আমার নর্মাল ফলো আপ একটা আছে, আর একটা হচ্ছে অ্যাকিউট প্রবলেম, এখনই বুকে ব্যথা শুরু হয়েছে বা আমার পেচ্ছাপে ইনফেকশন হয়েছে, মনে হচ্ছে যে পেচ্ছাপ জ্বালা জ্বালা করছে বা জ্বর আসছে, তার দুটো কিন্তু সিনারিও আলাদা। যেটা ক্রনিক প্রবলেম, যেমন ডায়াবেটিসে ভুগছি, প্রেশারে ভুগছি, হার্টের প্রবলেমে ভুগছি, নর্মাল 3-4 মাস অন্তর আমার ডাক্তারবাবু যেতে বলেছেন, তখন আমরা নিজেরা কিছু টেস্ট করবোই না। তখন একদম ডাক্তারবাবু প্রেসক্রিপশনে যে লাস্ট প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন যে 3 মাস পরে আপনি এই টেস্টগুলো করে আসবেন, সেই টেস্টগুলোই আমরা করব। এবার আপনি বলবেন ডাক্তারবাবু তার মধ্যে ইসিজিটা লেখা ছিল না, কিন্তু আমি আসার আগে দেখলাম যে আমার বুকটা কিছু মনে হচ্ছিল ব্যথা ব্যথা, তাহলে কি আমার ইসিজি করে আসা উচিত? না। যদি মনে হয় যে বুকটা ধরপড় করছে বা ডাক্তারবাবু আগে থেকেই আপনাকে সেরকম কিছু বলে রেখেছেন যে এরকম সিচুয়েশন হলেই আপনি একটা ইসিজি করে নেবেন, তাহলে অবশ্যই করবেন, বা এইটা করলে এই ব্লাড টেস্টটা করে নেবেন, তাহলে অবশ্যই করবেন। কিন্তু আগে থেকে যদি সেরকম কিছু আপনাকে না বলা থাকে, তাহলে নিজে নিজে কোনো টেস্ট আমার মনে হয় না করাই ভালো। কারণ সেক্ষেত্রে দেখা যায় আপনি একটা ব্লাড টেস্ট করলেন, খালি পেটে একটা ব্লাড টেস্ট করলেন, তাতে দেখা গেল ডাক্তারবাবু আরও কিছু টেস্ট দিলেন, যে টেস্টটা কিনা একটা ব্লাডেই হয়ে যেত, আপনাকে ডবল করে সেই টেস্টটা করতে হচ্ছে, বা অনেক আননেসেসারি টেস্টিংও এর মাধ্যমে হয়ে গিয়ে থাকে। সেই জন্য আমার মনে হয় কিছু কিছু টেস্ট নির্দিষ্ট সময় পরেই করতে হয়। যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে টপটি বলে একটা ব্লাড টেস্ট হয়, সেটা ব্যথা শুরু হওয়ার কিন্তু 3-4 ঘন্টা পরে আমার করলে তবেই সেটা রেজাল্ট আসবে। এবার আমি শুনেছি কোনো একটা হয়তো ইন্টারভিউতেই হয়তো আপনি শুনেছেন যে একটা টপটি টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট, সেটা পজিটিভ হলে হার্ট অ্যাটাক হয়। তাহলে আমার এক্ষুনি ব্যথা শুরু হলো, আমি 1 ঘন্টার মধ্যে গিয়ে আগে ডাক্তারবাবুকে দেখানোর আগে ব্লাড টেস্টটা করে নিলাম, টপটিটা করে নিলাম, তাহলে দেখি না পজিটিভ কি নেগেটিভ। সেটা কিন্তু নয়, কারণ তারও তো একটা নিয়ম আছে করার, সেই নিয়মটা কিন্তু সবসময় আপনাদের পক্ষে জানা সম্ভব নয়। আর অ্যাকিউট ক্ষেত্রে যেটা বললাম, হঠাৎ করে জ্বর হলো, সর্দি কাশি হলো, বা যা খুশি সমস্যা হোক না কেন, সেটা কিন্তু সর্বদাই ডাক্তারবাবুর সাথে কথা বলেই কিন্তু করতে হবে। তারও একটা উদাহরণ দিই, যেমন ধরুন জ্বর এসছে, আমার মনে হলো টাইফয়েড টেস্টটাও করিনি, কিন্তু টাইফয়েডের যে ভিডাল টেস্ট বলি আমরা, যেটা কিন্তু কি না 7 দিনের মধ্যে করলে কিন্তু পজিটিভ আসবে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা 2-3 দিনের মাথায় করে দিচ্ছি, করার কোনো মানে নেই, সেটা 7 দিন পরে করতে হয়। এরকমই কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এটা করাটা কিন্তু বাঞ্ছনীয় নয়। 2010 সাল থেকে আপনার প্রেসক্রিপশনগুলো আপনি খুঁজে পেলেন, সেই প্রেসক্রিপশনের একটা আলাদা ফাইল করবেন, আর রিপোর্টের একটা আলাদা ফাইল করবেন। দেখবেন রিপোর্ট একটা মোটা হয়ে যাবে এত, আর প্রেসক্রিপশনগুলো অত মোটা হবে না, দেখবেন পাতলা হবে। মজার বিষয়, বেশিরভাগ ডাক্তারবাবুরাই আমরা কিন্তু প্রেসক্রিপশনের মধ্যেই রিপোর্টগুলো লিখে দিই। সুতরাং রিপোর্ট যদি কোনো কারণে হারিয়েও যায়, প্রেসক্রিপশনটা রেখে দিলেই কিন্তু তার মধ্যে পুরো ডিটেল রিপোর্টও কিন্তু ওখানে লেখা থাকে। তাই আপনি প্রেসক্রিপশনগুলোকে চেষ্টা করবেন পুরনো থেকে নতুন, সেটা যদি আপনি ক্রমান্বয়ে সাজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আমাদের পক্ষ দেখাটা সুবিধে। ধরুন আজকে 2021 সালের একটা প্রেসক্রিপশন দেখছি, তারপরে দেখছি 1990 সালে, তারপরে 2010 সালে, এরকম হ্যাপাজার্ড না করে যদি আপনি সাজিয়ে রাখেন, তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও খুব সুবিধা হয়, এবং আপনার চিকিৎসার ক্ষেত্রেও সেটা সুবিধা হয়। আমরা কতক্ষণ সময় দিই একজন পেশেন্টকে, সেটা কিন্তু ব্যাপার, কিন্তু সেটা কিন্তু সবাইকার ক্ষেত্রে সমান নয়, এটাও মাথায় রাখতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি যে পেশেন্টরা নিজেদের কথা, রোগীরা নিজেদের কথা নিজেরাই বলে উঠতে পারলাম না, আমাদের অনেক কথা বলার থাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে, কিন্তু ওই 10 জন রোগীকে আমাকে দেখতে হবে 30 মিনিটের মধ্যে, তার মানে 3 মিনিট করে এক একটা রোগীকে দেবো, তার মানে আপনার কাছ থেকে জানার সময়, হিস্ট্রি জানার সময় আমার মাত্র 10 সেকেন্ড কি 20 সেকেন্ড, তারপর আমাকে সেগুলো লিখতে হবে, তারপরে সেইগুলোকে আমার ট্রিটমেন্ট দিতে হবে, এবং তারপরে আপনাকে বোঝাতে হবে যে এতদিন পর আসবেন। এত কিছু করতে গেলে আপনার ভাগে পড়বে 10 সেকেন্ড কি 20 সেকেন্ড। সেটা আমাদের ক্ষেত্রেও অনেক ইমপ্রুভ করতে হবে, ডাক্তারবাবুদের ক্ষেত্রেও আমাদের অনেক বেশি সময় দিতে হবে, নো ডাউট। কিন্তু এভাবে কিন্তু আপনি মনে এরকম রাখার কোনো ব্যাপার নেই যে সব ডাক্তারবাবু সমান হবেন। অনেক ক্ষেত্রে এরকম তো হতে পারে আপনি যে ডাক্তারবাবুর কাছে গেলেন তার কাছে ওই রিপোর্টগুলো দেখা খুব দরকার, সুতরাং যখন নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর নয়, আমি তখনই বলতাম যদি নিয়ে যেতে, ধরুন আপনার 5 কেজি 10 কেজি নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, একটা বড় বাঞ্চ, এটা তো একটা পাতলা ফাইল, এটা ক্যারি করতে তো কোনো অসুবিধা নেই।
সবসময় আমরা বলবো আমরা একটু ঢিলা ঢালা জামা কাপড় পরে যাব অলওয়েজ। এবং শীতকালেও আমরা এমন কিছু টাইট সোয়েটার বা এই জাতীয় জিনিস পরে যাব না যেটা কিনা ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি কমফোর্টেবল ফিল করবো না। কারণ আমাকে কিন্তু ঢিলা ঢালা জামা কাপড় পরে যেতে হবে এই কারণে, কারণ আপনাকে প্রেশার মাপাটা খুব দরকারি। এবং সেটা ক্ষেত্রে যদি টাইট জামা কাপড় পরে থাকেন এবং তখন যদি না খুলতে পারেন বা জিনিসটা না খোলেন আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপর দিয়েই প্রেশার দেখা হবে, সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রেশার দেখা নয়, নিয়ম নয়। আমি ঢিলা ঢালা বলতে বলছি তার ওপর আপনি জ্যাকেট পরুন বা শাল পরুন, সেগুলো পরুন, কিন্তু এমন কিছু পরে আসবেন যেটা কিনা আপনি ওখানে গিয়ে খুলতে পারেন। আপনি ওয়েটিং এরিয়ায় খুলে যা ঢুকবেন এই জিনিসটা যেন হয়। এমন সময় অনেক টাইট জামা কাপড় পরা থাকে যেটা খোলার অবকাশ হয় না, অথবা জামাটা, আমি সোয়েটার বা ওটার কথা বলছি না, জামাটা অন্তত এমন অনেক সময় টাইট থাকে যেটা কিনা আপনার তোলাই যাচ্ছে না উপর অব্দি। কারণ এই এরিয়াটা কিন্তু আমাদের ফ্রি রাখতেই হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের আরও সকল প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন মেডিটিপস ইউটিউব প্ল্যাটফর্মে। হেলথ রিলেটেড আমার আরও ইনফরমেশন পেতে এবং আমার আরও টিপস পেতে দেখতে থাকুন ইউটিউব চ্যানেল মেডিটিপস। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।